দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের।
VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা শুরু করছি। আজকের পর্বের বিষয় ধানের নানান রোগের প্রতিকার। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন উত্তম কুমার রায়চৌধুরী, প্রাক্তন রাজ্য উদ্ভিদ রোগ তত্ত্ববিদ, পশ্চিমবঙ্গ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। নমস্কার। আচ্ছা, আপনি তো এর আগে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করেছিলেন যে ধানের বিভিন্ন ধরনের রোগ, হ্যাঁ, ধানের বিভিন্ন ধরনের রোগ নিয়ে। হ্যাঁ, তো আমি শ্রোতা বন্ধুদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে আজ কিন্তু আমরা সেই সমস্ত রোগের প্রতিকার নিয়ে আলোচনা করবো, তাই তো? একদম একদম ঠিক। তো প্রথমেই জানতে চাইবো যে ধানের যে বিভিন্ন ধরনের রোগ হয়, যার ফলে আমরা জানি যে ধানের বা ফসলের বিপুল ক্ষতি হয়, তার জন্য কি ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি? হ্যাঁ, ব্যবস্থা তো অবশ্যই নিতে হবে, নাহলে আমাদের প্রভূত ক্ষতি হয়। তো সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের অনেকগুলো ভাগ আছে। আচ্ছা, তো প্রথমেই আমরা কিন্তু রাসায়নিক বিষ ব্যবহারের দিকে যাব না।
এটা আমাদের কিন্তু চাষি ভাইদের মনে রাখতে হবে, কারণ তার আগে অনেক কিছু ব্যবস্থা নিলে আমরা কিন্তু রোগের প্রকোপ, এমনকি পোকামাকড়ের প্রকোপও অনেক কমাতে পারি। আচ্ছা, তাই সেই ভাগগুলোর মধ্যে কয়েকটা ভাগ আছে, যেমন সুসংহত উপায়ে রোগ নিয়ন্ত্রণ করা, আচ্ছা, এবং তারও ভাগ আছে। সেই ভাগগুলো আমরা আলোচনা করলে বোঝা যাবে। যেমন প্রথমে যেটা বলি যে মাঠ ঠিকমতো পরিষ্কার রাখা, তারপরে মাঠে আমরা পারলে এই যে মে মাস বা বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন প্রচণ্ড গরম থাকে, তখন যদি মাসখানেক আমরা মাঠ ফেলে রাখতে পারি, রোদের আলো খাওয়াতে পারি, বা গভীর চাষ দিয়ে, মানে গভীর দিলে কি হবে, নিচের মাটিটা ওপরে চলে আসবে, ওপরের মাটিটা নিচে যাবে। এবার প্রচুর জীবাণু থাকে যারা 2-3 ইঞ্চির মধ্যেই থাকে, সেইগুলো সব মাটির নিচে চলে যাবে এবং তার ফলে মারা যাবে। এটা একটা উপায় আছে, এবং সঙ্গে কিন্তু রোদ খাওয়াতে হবে। আচ্ছা, এটা একটা গেল। আর যদি আমরা জৈব কিছু সার আছে, জৈব সার, জীবাণু সার, সেগুলো কিন্তু চাষের আগে প্রায় দিন 15 আগে আমরা যদি মাঠে প্রয়োগ করি, তাহলেও কিন্তু তাদের বংশ বিস্তার করে তারা আমাদের ফসলের সারের ব্যবস্থাও করে দেয়। এটাকে মাথায় রাখতে হবে। সব থেকে বড় যেটা কাজ করতে হবে, বীজ শোধন। আচ্ছা, তার মূল কারণ, বীজ শোধন করলে আপনি যেদিন থেকে চাষ শুরু করলেন, আগামী 1 মাস আপনি রোগের থেকে গাছকে বাঁচিয়ে রাখতে পারবেন। এছাড়া যদি আগাছা জঙ্গল, তার মধ্যে কিন্তু অনেক জীবাণু থেকে যায়, পোকামাকড় থেকে যায়। সেই জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন চাষ করতে হবে। আশেপাশের আল ছেটে দিতে হবে, আলের মধ্যেও প্রচুর জীবাণু থেকে যায়। বীজ নির্ণয়টাকে খুব ভালোভাবে করতে হবে, কোন রোগের ক্ষেত্রে কোন বীজ ব্যবহার করলে আমরা, এখন তো আর বলি না পুরোপুরি কন্ট্রোল, আমরা এখন বলি নিয়ন্ত্রণ। আচ্ছা, সেই ধরনের বীজ আমরা লাগাবো। সেই বীজ বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম জাত আছে, সেই জাতগুলো যদি ব্যবহার করি, তাহলে কিন্তু আর এক দিক দিয়ে আমরা রোগটাকেও দমন করতে পারবো। তার মানে বীজ শোধন করতে হবে, মাটি শোধন করতে হবে। একদম। মাটি শোধনের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে রোদ খাওয়ানো, রোদ তো খাওয়ানো, সেই সময় কি মাটিটাকে কিছু দিয়ে ঢেকে দিতে হবে নাকি? না, ঢাকতে পারলে খুব ভালো, কিন্তু আচ্ছা। আমাদের যা ভাস্ট ল্যান্ড, এত বড় জমিতে সেটা সম্ভব না। প্লাস্টিক দিয়ে আমরা বলি, সেটা হয় কোন ক্ষেত্রে, এটাও জানা দরকার যে মাটির মধ্যেও কোটি কোটি জীবাণু আছে, এবং তার মধ্যে ধরুন 5%ও না, হয়তো বা 5% যেটা আমাদের বন্ধু জীবাণু। এই জীবাণুগুলোকে যেমন বাঁচিয়ে রাখা, আবার ওই কোটি কোটি জীবাণুর মধ্যে অনেক শত্রু জীবাণু আছে যাদের মেরে ফেলতে চাই আমরা। তো সেক্ষেত্রে আমরা পলিথিন দিয়ে ঢেকে রাখলে চাষের পরে কি হয়, ভেতরটা গরম ভাবটা বেড়ে যায়, উষ্ণ ভাব, তার ফলে অনেক জীবাণু মারা যায়। তা সেটা তো সম্ভব না। আচ্ছা, এছাড়া আরও অনেক উপায় আছে, যেমন যেটা বললাম যে বীজ নির্ণয়। যেমন ধরুন ঝলসা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ব্লাস্ট যেই রোগটা, তার ক্ষেত্রে অনেকগুলো জাত আছে। যদি আমরা যে কোনো বিভিন্ন রকম সিচুয়েশনে, মানে উঁচু জমি, নিচু জমি, বা একেবারে গভীর জমি বা মাঝারি জমি, এই ধরনের জমিতে চাষি ভাইরা জানে কোন কোন জাত, এবং না পেলে আমাদের চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্র আছে, ওখানে যোগাযোগ করতে পারেন। সেখান থেকেও কিন্তু বীজ সংগ্রহ করতে পারবেন চাষি ভাইরা। তো ঝলসা যেটা বললাম, তার অনেকগুলো জাত আছে ধানের, সেগুলো লাগালে আমাদের অনেকাংশে রোগ কমে যায়। জাত নির্বাচন যেমন স্বর্ণধান, IR 20, IR 64, রশি, PR 113, জলদি ধান 13, প্রতীক্ষা, তারপরে কৃষ্ণা হামসা, এগুলো সব পাওয়া যায়, চাষি ভাইরাও জানেন। আদিত্য, তারপরে DRRH2, KRH2, এই ধরনের আরও আছে, আমি সব কটা বলছি না। এই ধরনের জাতগুলো যদি আমরা চাষ করি, তাহলে এই ঝলসা রোগের যে আক্রমণ, এর থেকে অনেক রক্ষা পেতে পারি। এবং এইগুলো কোথায় লাগাবেন, যেখানে ঝলসা প্রবণ এলাকা, মানে লাস্ট ধরুন 1 বছর 2 বছর 5 বছর আমরা দেখছি না ওইখানে ঝলসা হয়, সেক্ষেত্রে আমরা এই জাতগুলো নির্বাচন করব। এছাড়া শীত ব্লাইট বা খোলা পচা একটা রোগ, মানে যেগুলো মারাত্মক বলেছিলাম, তার ক্ষেত্রে পঙ্কজ একটা ধান, স্বর্ণধান, শিবা,
বলে এই 3টে ধান যদি জাত আর কি আমরা যদি লাগাই, তাহলে আমরা শীত ব্লাইট বা খোলা পচা রোগটাকে অনেকটা কমাতে পারবো। আর খোলা ধসা একটা রোগ বলেছিলাম, সেটার ক্ষেত্রে KRH2 একটা জাত আছে, সেটা যেমন ঝলসার ক্ষেত্রেও উপকারী, আমাদের এই খোলা ধসার ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর ব্যাকটেরিয়া জনিত যে পাতা ধসা, সেটার ক্ষেত্রে অনেকগুলো জাত আছে। IR দিয়েই সব প্রায় IR20, IR22, IR26, IR28, IR29, 30, 32, 34, 36, 64 এই ধরনের জাত আমরা যদি ব্যবহার করি কমবে। এছাড়া সাহাদ্রি 4, সাহাদ্রি 2, PHB 71, সাবিত্রী, শশী, TKM6 এই ধরনের জাতগুলো আমরা যদি দেখি, তাহলে কিন্তু আমাদের এই ব্যাকটেরিয়া জনিত রোগ, যেটা আমাদের সারা বঙ্গে, দক্ষিণবঙ্গে বিশেষ করে আমাদের সাউথ 24 পরগনায় তো জলের প্রকোপ বেশি, সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারি এই জাতগুলো। তো এইগুলো একটা গেল। আর ব্যাকটেরিয়া জনিত রোগের ক্ষেত্রে আমি আরেকটু বলে দিই যে যদি ওই ধরনের ব্যাকটেরিয়া জনিত ধসা রোগ যেটা বললাম পাতা ধসা, সেক্ষেত্রে জলটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। আচ্ছা, জলটাকে যতটা কম ব্যবহার করা যায় এবং দরকার হলে সেচ বন্ধ করে দিয়ে যতটা কম জল রাখা যায়, কারণ সেচের মাধ্যমে এই ব্যাকটেরিয়ার জীবাণুগুলো এক গাছ থেকে আরেক গাছেও চলে যায়, আচ্ছা, সেটাকে আটকাতে পারবে। তারপরে গাছের থেকে গাছের বা লাইনের দূরত্ব, এটাকে অবশ্যই মেনটেন করতে হবে, তাহলে আপনার রোগের প্রকোপ অনেক কমবে। কাছাকাছি গাছ হলেই বিভিন্ন রকম রোগের এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, আর একটা হলো খুব মাথায় রাখতে হবে, আমরা চেষ্টা করব অর্গানিক ম্যানিওর বা কম্পোস্ট, যেই ভার্মি কম্পোস্ট, এই ধরনের জিনিসগুলো মাঠে দিলে রোগের আক্রমণ অনেকটা প্রশমিত হয়। আর সব থেকে বড় সারের ব্যাপারে যেটা নাইট্রোজেন সার, যদি দেখি রোগের প্রকোপ বেড়েছে একদম বন্ধ করে দেবেন। আচ্ছা, আর যদি দেখি না ঠিক আছে, তাহলেও আপনারা একবারে দেবেন না, বিভিন্নবারে ভেঙে 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 দেবেন, ভাগে 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 ভাগে। সেটাকে মাথায় রাখতে হবে। এবং এই জিনিসগুলো একটা আমরা যদি সুসংহত উপায়ে দেখি, এটা একটা দিক। না, আপনি যে সুসংহত উপায়ে চাষ বলছিলেন সেটা কি এইটা? সুসংহত, হ্যাঁ, এটাই আচ্ছা, মানে আচ্ছা। রোদ খাওয়ানো, জাত নির্বাচন, বীজ শোধন, বীজ নির্বাচন, হ্যাঁ, সংশিত বীজ বলে যেটাকে, সার্টিফাইড বীজ, সেটাকে নিয়ে ব্যবহার করা, এই ধরনের। এবার বীজ শোধনে আমি যেতে চাইছি এই কারণেই, কারণ বীজ শোধনও একটা বড় চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, গুরুত্বপূর্ণ সে ব্যাপার। বিষয়ে যদি একটু বিশদে বলেন। হ্যাঁ, বীজ শোধনের কি হয় বললাম, 1 মাস আপনাকে রোগের সুরক্ষা দেবে প্রথমে। প্রচুর রোগ আছে যেটা ওই 1 মাসের মধ্যে হয়ে যায়, সেক্ষেত্রে আমরা চাইবো যত কম হয়। এক্ষেত্রে বিভিন্ন রকম কেমিক্যাল মানে রাসায়নিক ওষুধ আছে, সেগুলো যাওয়ার আগে আমি অবশ্যই বলবো যে ট্রাইকোডার্মা জীবাণু আছে, বন্ধু জীবাণু, ছত্রাক, সুইডোমোনাস একটা ব্যাকটেরিয়া আছে, এইগুলো আমাদের বন্ধু, এইগুলো প্রথমে আমরা চেষ্টা করব ব্যবহার করতে। তো সেক্ষেত্রে আমরা বীজের ক্ষেত্রে 5 গ্রাম থেকে 7 গ্রাম এই জীবাণু বন্ধুগুলোকে 1 কেজি বীজের সঙ্গে মিশিয়ে আমরা বীজ বপন করব। কিভাবে মেশাবো? 2 ভাবে মেশানো যায়। একটা হলো শুকনোভাবে যদি মেশাই, তাহলে জলে ছিটে দিতে হবে। 1 কেজি একটা হাঁড়িতে বা কন্টেনারে নিলাম, তার মধ্যে একটু জলের ছিটে দিলাম, দিয়ে তার মধ্যে মানে ছিটে মানে যাতে একটু সিক্ত হয় ধানের বীজগুলো, তার মধ্যে ওই 5-7 গ্রাম এই জীবাণুর পাউডারটা দিয়ে দিলাম। আচ্ছা, সেই পাউডারটা দিয়ে ভালো করে ঝাঁকাতে হবে, প্রত্যেক কটা বীজে যাতে এই পাউডার বা এই জীবাণুগুলো লেগে যায়। এটা করে আমরা রেখে দেবো 12 ঘন্টা 14 ঘন্টা। আচ্ছা, এরা কি করবে, এরা একটা প্রোটেকশন দেবে বীজকে। তো সেটা আর একটা দিক আছে, শুকনো। আর ভেজাতে কি হয়, 1.5 লিটার জল 1 কেজি বীজের জন্য আমাদের আগে দেখতে হবে। এবং ওইখানে আমরা এই ওষুধগুলো ওই একই ডোজ 5-7 গ্রাম করেই আমরা যদি মেশাই, সেটা মিশিয়ে 1 রাত ভিজিয়ে রাখতে হবে। জল যেহেতু বেশি আছে, ওটা আমাদের এই জীবাণুটা মিশে যাবে, পরের দিন আমরা ওটাকে বপন করতে পারি।
এমনকি কল বেরোনো অবস্থায় আমরা এটা দিয়ে ব্যবহার করতে পারি। আচ্ছা। এছাড়া অনেকগুলো কেমিক্যাল আছে, মানে রাসায়নিক ওষুধ আছে, আমরা জানি সেগুলো, চাষি ভাইরাও জানেন। কার্বেন্ডাজিম একটা ওষুধ 2 গ্রাম 1 কেজি বীজে মিশিয়ে দেওয়া যায়, বীজ মেশানোটা তো বলে দিলাম। ম্যাঙ্কোজেব 2.5 গ্রাম 1 কেজি বীজের সঙ্গে মিশিয়ে। এছাড়া থাইরাম, কার্বক্সিন প্লাস থাইরাম দুটো ওষুধ মেশানো একটা পাওয়া যায়, 2 থেকে 3 গ্রাম 1 কেজি বীজে। এরকম আমরা কোন ক্ষেত্রে দেব? যেটা শুকনো বীজের ক্ষেত্রে। আর ভেজা বীজের ক্ষেত্রেও আছে, যেমন কার্বেন্ডাজিম একই 2 গ্রাম দেব, আর ট্রাইসাইক্লাজোল, এইটা একটা আগেরটায় বলিনি এই কারণে, এইটা কিন্তু ওই ধানের যে ঝলসা রোগ, এটা বীজের মধ্যে বেশি বাহিত হয় রোগ ছড়ানোর জন্য, সেই জন্য অবশ্যই ট্রাইসাইক্লাজোল এটা রাখতে হবে। এবং চাষি ভাইরা নামও জানেন, ওগুলোর মার্কেটিং নেম ওই বিম, বান এই ধরনের। আর এছাড়া কার্বক্সিন, থাইরাম এই ওষুধগুলো দেওয়া যেতে পারে। আর এছাড়া চারা, বীজ বপনের পরে যে চারা বেরিয়েছে সেটা যখন আমরা ট্রান্সপ্ল্যান্ট করব মূল জমিতে, তার আগেও এই ওষুধগুলো, যেমন কার্বেন্ডাজিম যদি 2 গ্রাম করে দিই একটা বালতিতে বা একটা কন্টেনারে, 2 গ্রাম 10 লিটারে 20 গ্রাম বা 22 গ্রাম দিলাম, দিয়ে চারাগুলো ওখানে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে, বিশেষ করে গোড়াটা। ওপর দিকেও করতে হবে, গোড়াটা করতে হবে। এছাড়া পোকার ক্ষেত্রেও দিতে পারেন, সেটা হলো কার্বোফিউরান বা ফিপ্রোনিল আর কার্টাপ হাইড্রোক্লোরাইড, এই ধরনের যদি ওষুধ দিই। কিছু পোকার বীজের ক্ষেত্রে খুব কম হয়, সেক্ষেত্রে আমরা তাও এটা দিলে ওই ধরনের পোকা থেকে আমরা কিছুটা রক্ষা করতে পারি। এছাড়া আমরা যদি মূল জমিতে যাই, কারণ মূল জমি মানে যখন চারা ট্রান্সপ্ল্যান্ট করলাম, তো সেই জমিতে যখন যাব, সেখানেও কিন্তু বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম ট্রিটমেন্ট, গাছের বয়স অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট হবে। ঝলসার ক্ষেত্রে যেমন ওই চারা অবস্থায় যদি আমরা ট্রাইসাইক্লোজোল যেটা বললাম, ঝলসা একদম 1 নম্বর ওষুধ। তারপরে যদি আর্লি টিলারিং মানে পাশকাঠি ছাড়ছে, তার থেকে মিড টিলারিং মানে মাঝ টিলারিং, হ্যাঁ, সেই অবধি যদি আমরা যাই, তাহলে অনেকগুলো ওষুধ আমরা যে কোনো একটা, কার্বেন্ডাজিম, ট্রাইসাইক্লাজোল, এডিফেনফস, আইসোপ্রোথায়ালন, টেবুকোনাজোল, ট্রাইফ্লক্সাস্ট্রবিন, এই ধরনের আবার কম্বিনেশন ওষুধও আছে। ট্রাইসাইক্লাজোল, ম্যাঙ্কোজেব, হেক্সাকোনাজোল, জিনেব, এই ধরনের ওষুধ আমাদের ব্যবহার করতে পারি। এছাড়া যখন শীষ বেরিয়ে গেছে, তার ক্ষেত্রেও আগে যে ওষুধগুলো বললাম সেগুলোর আমরা প্রয়োগ করব। প্রোভাইডেড কেমিক্যাল কখন দেবো? যখন দেখব যে ঝলসাতে পাতা 2 থেকে 5% ক্ষতি করে দিয়েছে, আচ্ছা, সেই ক্ষেত্রে। তার আগে কিন্তু আমি এই ওষুধগুলো বলবো না, বিনা কারণে পয়সা খরচ এবং লেবার খরচ, সব দিক দিয়ে খরচ আমাদের, ওষুধ কেমিক্যাল দেওয়া, বীজ দেওয়া। আর তাছাড়া যখন বীজ শক্ত হয়ে গেছে, তখন কিন্তু আমরা ওই একই ওষুধ দেব। সেটা দেখতে হবে কখন, যখন যে পাতাটা 5% বেশি ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, তো এই জায়গাটাকে মাথায় রাখতে হবে। বিভিন্ন রোগের ক্ষেত্রে এরকম আছে। আমাদের যেটা পরবর্তী বড় রোগ, সেটা হলো খোলা পচা, সেক্ষেত্রেও কিন্তু অনেকগুলো ওষুধ আছে। তার মধ্যে ট্রাইকোডার্মা একটা বড় আগে ওষুধ বলে এসেছিলাম, সেটাকে যদি আমরা ওই 5 গ্রাম হারে আমরা যদি ওষুধটাকে মাঠে প্রয়োগ করতে পারি, মানে স্প্রে করব 5 থেকে 7 গ্রাম, সেটাকে 1 লিটার জলের মধ্যে গুলে মাঠে স্প্রে করলে এই খোলা পচা রোগটাকে অনেকটা কমানো যায়। তাছাড়া বেশ কিছু কেমিক্যাল আছে, সেটা কখন দেব? 5% পাশকাঠি, যখন দেখা যাচ্ছে ক্ষতি হয়েছে। একটা গাছে সাধারণত 10-15টা পাশকাঠি থাকে, 5% বা তার বেশি হলে আমরা অনেকগুলো ওষুধ আছে, প্রপিকোনাজোল, ভ্যালিডামাইসিন, কার্বেন্ডাজিম, হেক্সাকোনাজোল, এই ধরনের আরও পেনসাইক্লিন, কিছু কম্বিনেশন ওষুধও আছে, প্রপিকোনাজোল, ডাইফেনাকোনাজোল, হেক্সাকোনাজোল, জিনেব, এই ধরনের ওষুধ আমরা প্রয়োগ করতে পারি।
তো সেটাকে মাথায় রেখে আমাদের এগোতে হবে। এটা হলো দ্বিতীয় রোগের ক্ষেত্রে বললাম। আর অবশ্যই শুরুটাই কিন্তু ট্রাইকোডার্মা বা জৈব এই রোগনাশক, যেটা ট্রাইকোডার্মা বা সুইডোমোনাস দিতে বলবো। আচ্ছা, এইটাই আপনাকে জানতে চাইছিলাম আপনার থেকে, যে এখন তো আপনারা মানে যারা কৃষি বিজ্ঞানী আছেন এবং আমাদের কৃষি মন্ত্রক সবাই বলছেন যে জৈব চাষের জন্য, তো এই জৈব রোগ নাশকের ভূমিকা কি এই ক্ষেত্রে? ভূমিকাটা তো পুরোটাই। তো এক্ষেত্রে যেখানে আমাদের কেমিক্যাল, রাসায়নিক সার, রাসায়নিক বিষ, কোনো রাসায়নিক ব্যবহার করব না, সেক্ষেত্রে আমরা বলবো যে জৈব চাষ হচ্ছে। তাছাড়া এই ওষুধগুলো দিয়ে, যেটা বললাম প্রথমে, আপনি বীজ শোধন করে নিন, দেখবেন 1 মাস আপনার ওষুধ লাগছে না। প্রিভেনশন মোস্টলি প্রিভেনশন আমাদের এই ক্ষেত্রে, রোগের ক্ষেত্রে যদি আমরা করে থাকি তাহলে দেখবেন আমরা অনেক রোগ কমিয়ে আনতে পেরেছি। মানে ওষুধ দেওয়া লাগবে না। ওষুধ আমি বিনা কারণে বিষ কেন দেব? তো আর একটা জিনিস বলে রাখি, একটা ওষুধ কিন্তু পারলে একটা ওষুধ নেক্সট বার যখন দেবেন 10 দিন বা 15 দিন বাদে, তখন অন্য আর একটা ওষুধ দেবেন। এ হলে কিন্তু কার্যকারিতা অনেক বেশি হয়। মানে একই ওষুধ বারবার দেবেন না, তাহলে ওই রোগের রেজিস্ট্যান্স পাওয়াটা কমে আসে। এছাড়া আরও অনেকগুলো রোগ যেগুলো আলোচনা করেছিলাম সেগুলোর ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। তবে তৃতীয় বড় রোগ যেটা বলেছিলাম, ব্যাকটেরিয়াল ধসা রোগ, সেই ক্ষেত্রে কিন্তু একটা অ্যান্টিবায়োটিক আছে। আচ্ছা, অ্যান্টিবায়োটিকও এখানে ব্যবহার করা একটা আছে, করতেই হবে, কারণ এটা ব্যাকটেরিয়া, এর চরিত্রই আলাদা। সেটা হলো স্ট্রেপ্টোমাইসিন সালফেট আর টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড। এই দুটোর একটা মিক্সচার আছে। সেই মিক্সচারটা আমরা 10 লিটার জলে 2 থেকে 3 গ্রাম আমরা ব্যবহার করব। একই সঙ্গে ওই জায়গায় আমরা কপার অক্সিক্লোরাইড, বিভিন্ন নামে পাওয়া যায়, ব্লাইটক্স, ব্লু কপার, এই ধরনের আপনারা ওষুধ অবশ্যই এই অ্যান্টিবায়োটিকের সঙ্গে দেবেন। এছাড়া আরও কিছু অ্যান্টিবায়োটিক একই এগ্রিমাইসিন, ভ্যালিডামাইসিন, এই ধরনের ওষুধও আপনারা ব্যবহার করতে পারেন ব্যাকটেরিয়া সাইড ধসা রোগের জন্য। আচ্ছা, আমাদের সময় তো আজকে একদমই শেষ। হ্যাঁ, তো আমরা একটু আপনার থেকে ছোট্ট করে জেনে নেব, সেটা হলো যে এই যে জৈব রোগনাশকের কথা বললেন, কিন্তু কৃষক বন্ধুরা সবসময় চান দ্রুত কাজ যাতে হয়, সেই জন্য তারা রাসায়নিক রোগনাশক ব্যবহার করে। এই বিষয়ে যদি ছোট্ট করে একটু বলেন। এই বিষয় হলো প্রথমত গ্লোবাল ওয়ার্মিং। এখন আপনারা সবাই জানেন পৃথিবীর উষ্ণতা অনেক বেড়ে গেছে। তার মূল কারণ আমাদের এই বিভিন্ন রকম বিষ বা পরিবেশে যে ধোঁয়া ধুলো, তার কার্বন, তার প্রবলেম বেড়ে গেছে। যার জন্য আমরা চাই যে জৈব ওষুধ যদি ব্যবহার করি, তাতে অনেকটা আমরা যদি রোগ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, সেখানে আমার কোনো প্রয়োজন নেই কেমিক্যাল দেওয়ার। আমি শুধু রাসায়নিক দিয়ে শুধু গাছের ক্ষতি না, যেটা পরিবেশের শুধু না, সেটা আপনি আমি নিজেও খাচ্ছি, চাষি ভাইও খাচ্ছি, মানুষের ক্ষতি। এবং তার ফলে আমাদের দেখছেন এখন প্রায় 10টা ঘর দূরে যাবেন আপনি, প্রত্যেক ঘরে ক্যান্সারের রোগী পাবেন। তো এই ধরনের প্রবলেমগুলো তো আসছে এইভাবেই। আমি বলছি না যে কেমিক্যাল বা রাসায়নিক বিষ দেবেন না, প্রয়োজনে, খুব প্রয়োজন না হলে দেবেন না। তো এই হলো আমাদের মোটামুটি একটা আপনাদের চিত্র দিলাম, মানে ধানের নানান রোগের প্রতিকারের জন্য ব্যবস্থা। হ্যাঁ। তো আমাদের সময় তো আজকে একদমই শেষ হয়ে গেছে। আমরা অন্য এপিসোডে আবার আপনার থেকে বিশদে শুনবো। আমাদের ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আজকের পর্বের বিষয় ছিল ধানের নানান রোগের প্রতিকার। এ বিষয়ে এতক্ষণ আলোচনা করলেন উত্তম কুমার রায়চৌধুরী, যিনি প্রাক্তন রাজ্য উদ্ভিদ রোগ তত্ত্ববিদ, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং আমাদের চাষি ভাইদের সবাইকে। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো।
ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 MHz Community Radio, Jadavpur University.